মিথ্যে কথা। বিশ্বাস করো কাফিয়া, ও আমার এক্স প্রেজেন্ট ফিউচার কোনো বয়ফ্রেন্ডই না। মিথ্যে কথা বলতেছে সব। দেখো কিভাবে মিথ্যে কথা বলে দাঁত কেলিয়ে আসতেছে। এখন হাসলেও দোষ। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আর কাজী সাহেব, আমি ছেলের দুলাভাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সিগনেচার করে দেন। দুলাভাই খবিস লোক একটা। অর্ধেক পা কবরে দিয়ে দিছে, এখনো ভালো হয়নি। বেটা মরে গেল ভালো হবে। ম্যাডাম বলেছিলাম না স্যারের সাথে আপনার মিল করাবো। বিয়ে হলে কি আর মিল হয়? এর জন্য তো মনের মিলের প্রয়োজন। ম্যাডাম চিন্তা করবেন না, সেই দায়িত্ব আমাদের। পুলিশকে চোরের প্রেমে কিভাবে পড়াতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। জিমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে কাফিয়া খাটে গামছা মুড়ো দিয়ে বসে আছে। আসলে ও তো প্যান্ট শার্ট পরে, এই জন্য ওড়না নেই, তাই গামছা মুড়ো দিয়ে বসে আছে। তুমি আমার রুমে কি করো? ঘুমটা দিয়ে বসে লাজুক মাখা মুখে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি কি এটা জানো যে তুমি লিমিট ছাড়া নির্লজ্জ বেশরম একটা মেয়ে? হ্যাঁ জানি। আমার রুম থেকে বের হও। স্বামীর রুম থেকে এভাবে বেরিয়ে চলে গেলে তো স্বামীর অমঙ্গল হবে। কি অমঙ্গল হবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি চলে যাই। এরপর জিমিন চলে যেতে নিলে কাফিয়া জিমিনের হাত ধরে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দেয়। আর জিমিনের পেটের উপরে উঠে বসে জিমিনের দিকে ঝুঁকে গিয়ে বলে, বাবু সোনা, বিয়ে কি করেছি আলাদা থাকার জন্য? দেখো, আমার কিন্তু বেশি বাড়াবাড়ি পছন্দ নয়। আমার উপর থেকে উঠে বলতেছি। না উঠলে কি করবে? কি করব? থাপ্পড় দিব, জোরে থাপ্পড় দেব। উঠে বলতেছি। উঠবো না সোনা। এরপরে কাফিয়া জিমিনের দিকে আরো ঝুঁকে পড়ে, যার কারণে জিমিনের বাঁ পাশের বুকে হৃৎপিণ্ড চলাচল অতি মাত্রায় বেড়ে যায়। সমস্ত শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। জিমিন কাঁপা কাঁপা ঠোঁটে বলে, কাফিয়া প্লিজ সরো, আমার অস্বস্তি লাগতেছে। জিমিন, আর ইউ ক্রেজি? আমি মেয়ে, তুমি ছেলে। তো কি হয়েছে? ছেলে মেয়ে উভয়েরই ইজ্জত আছে, শুধু মেয়েরই থাকে না, ছেলেরও থাকে। তুমি এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে যে আমি তোমার ইজ্জত লুটে নিচ্ছি। তো আর কি, এরকমই তো। সিরিয়াসলি? ও আল্লাহ, তুমি এটা কি জুটাইছো আমার কপালে? এবার হাসা বন্ধ করে আমার উপর থেকে সরে বসো। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্তে। কি শর্ত? আজকের রাত আমার সাথে ঘুমাতে হবে। কি? ইম্পসিবল? তাহলে আমিও সরবো না, ইম্পসিবল। ওহো আচ্ছা ঠিক আছে, এবার সরো। থ্যাংক ইউ। বেহাই আমি একটা। কি হলো, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? তো কি হয়েছে? দেখো, এটা কথা ছিল না, শুধু কথা ছিল যে একসাথে ঘুমাবো। জড়িয়ে ধরবো না এরকমও তো কোনো কথা ছিল না। প্লিজ হাতটা সরাও, আমি এভাবে ঘুমাতে পারি না। এখন থেকে ঘুমানোর অভ্যাস করো। জীবনের হৃৎপিণ্ড চলাচল আবারও দ্বিগুণভাবে বাড়তে থাকে। ওর হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে আর প্রচুর ঘামতেছে। জিমিনের এই অবস্থা দেখে কাফিয়া বলে, জিমিন, আমি আর যাই করি না কেন, তুমি যেসব ভাবছো ওইসব কখনোই তোমার সাথে করব না। কারণ আমি যেমনই হই না কেন, আমি দিন শেষে কিন্তু একটা মেয়ে। সো এত কিছু ভেবো না শোনা, ঘুমিয়ে পড়ো। সত্যি? সত্যি, গাধা একটা। এবার ঘুমাও। ওকে। স্যার, যে সিএনজি ড্রাইভারের খোঁজ করছিলাম তাকে পেয়ে গেছি। সে নিজেই এসেছে থানায়। নিয়ে আসো। ইয়েস স্যার। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। ভি, আপনি? ভালোই হয়েছে আপনি নিজ ইচ্ছায় এসেছেন, নয়তো আমিই যেতাম আপনার কাছে। কালকে ওই ঘটনার জন্য আপনার সাথে কথা বলা হয়নি, আর জানা হয়নি যে কেন ওই দিন পালিয়েছিলেন। আমি পালাইনি স্যার, লিফটে আটকে গেছিলাম। লিফটে আটকে গেছিলেন মানে? জি স্যার, আমরা খবর নিয়ে দেখেছি ওই দিন ওই বিল্ডিং এর লিফট নষ্ট হয়ে গেছিল আর তিনি ওই লিফটে আটকে পড়েছিলেন। আর এই ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত নয়। এর মানে আপনি ওই দিনের ওই সিএনজি ড্রাইভার? জি স্যার। ও আচ্ছা, কিন্তু আমি ওই দিনের কথা জিজ্ঞাসা করিনি আপনাকে। আমি জিজ্ঞাসা করেছি আপনি হাসপাতাল থেকে পালিয়েছিলেন কেন। সরি স্যার, এই কেসের সাথে এটার কোনো সম্পর্ক নেই, তাই আমি আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবে না তুমি? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। তন্ন তন্ন করে খুঁজেছি তোমায়, কিন্তু কোথাও পাইনি তোমাকে। কেন পালিয়েছিলে ওই দিন? বলো, কেন পালিয়েছিলে তুমি? স্যার, আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন যে এটা থানা। এটা আপনার ব্যক্তিগত বিষয় আলোচনা করার জায়গা নয়। আর একজন আদর্শবান পুলিশ হিসেবে আপনাকে এসব কর্মকাণ্ডে মানায় না। যাই হোক স্যার, ভুল ত্রুটি করলে বেদবি মাফ করবেন। আসছি। ওয়েট মিস্টার কিম তেয়াং, আপনি যখন ভুলবশত একবার আমার নজরে পড়েই গিয়েছেন, তখন এত সহজে আমার এই নজর থেকে আপনি রেহাই পাবেন না। এটা আমার পরম সৌভাগ্য স্যার যে আপনার মতো এত মহামান্য একজন ব্যক্তি আমাকে নজরে রাখবে। এরপরে ভি জিমিনের কাছে এসে জিমিনের কানে ফিসফিস করে বলে, জানেমান, আগে আমি তোমাকে নজরে রাখতাম, এখন তুমি আমাকে নজরে রাখবে। ব্যাপারটা দারুণ না? এই কথা বলে ভি একটা মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে যায়, আর জিমিন রাগে কটমট করতে থাকে।
কাফিয়া রান্নাঘরে জিমিনের জন্য রান্না করতেছিল। এর মধ্যে জিমিন বাসায় আসে। জিমিনকে দেখে কাফিয়া জিমিনের কাছে গিয়ে বলে, তুমি চলে এলে আমি তো মাত্রই লাঞ্চ নিয়ে যেতাম। তুমি যেতে মানে? তুমি কেন যাবে? ড্রাইভার নেই? ড্রাইভারের কাছে খাবার পাঠিয়ে দেবে, তুমি কখনোই যাবে না। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করার ছিল তোমাকে। বলো। ভি তোমার কি হয়? ভিকে তুমি কিভাবে চিনো? ও, ভি এর কথা বলছো? ভি আর আমি তো একই মহল্লায় থাকি। খুব ভালো লোক। হ্যাঁ, সেটা আমি জানি। হ্যাঁ, তো তার ঠিকানাটা দিতে পারবে আমাকে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। আর তুমি ভিকে কিভাবে চিনো? গতকালকে তোমরা একজন আর একজনকে দেখে যেভাবে চমকে উঠলে, আমি ভিকে কিভাবে চিনি সেটা তুমি ধীরে ধীরে জেনে যাবে। ও আচ্ছা ঠিক আছে। এরপর জিমিন চলে যেতে নিলে হঠাৎ থমকে দাঁড়ায় আর পিছনে ঘুরে কাফিয়াকে পা হতে মাথা পর্যন্ত দেখে বলে, শাড়ি পরেছো? কোথায় পেয়েছো শাড়ি? এটা আমার মায়ের শাড়ি। ও আচ্ছা, ভালোই মানিয়েছে। থ্যাংক ইউ। নাফির নিচে তিলটারও বেশি। থ্যাংক ইউ। কি? কিছু না, খাবার দাও, ক্ষুধা লাগছে অনেক। জি। জিমিন তুমি এখানে? মানে স্যার আপনি এখানে? স্যার বলতে হবে না, আমি এখানে পুলিশ অফিসার জিমিন হিসেবে আসিনি, আমি আগের জিমিন হিসেবে এসেছি, যাতে তোমার সমস্যা না হয় আমার প্রশ্নের উত্তর দিতে। তুমি আমার ঠিকানা কোথায় পেলে? তুমি হয়তো বা ভুলে গেছো যে কাফিয়া এখন আমার ওয়াইফ, তো তোমার ঠিকানা পাওয়া আমার জন্য বাহাতের খেল। যাই হোক, ভিতরে আসতে বলবে না? আসো, ভিতরে আসো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। আমি এখানে না বসতে এসেছি না চা খেতে এসেছি, আমি এসেছি এখানে দুইটা প্রশ্নের উত্তর জানতে। জানা হয়ে গেলে চলে যাব। ও আচ্ছা, তো বলো কি জানতে চাও? ওই দিন রাত্রে কি হয়েছিল? কি হয়েছিল সেটা তো তোমার জানাই আছে। তুমি তো তখনই সবার কাছ থেকে জানতে পেরেছিলে। হ্যাঁ জেনেছিলাম, কিন্তু আমি বিশ্বাস করি না। তুমি বলো কি হয়েছিল ওই দিন রাত্রে? ওদিন বাড়িতে আগুন লেগে গিয়েছিল। কিভাবে? গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গিয়েছিল। সবার মতো তুমিও মিথ্যে বলতেছো। সত্যি করে বলো ওই দিন কি হয়েছিল? ওই দিন সত্যি সত্যি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লেগেছিল। তাহলে তোমার মাথায় হাতুড়ির আঘাত কিভাবে আসলো? মানে ডক্টর রিপোর্ট অনুযায়ী তোমার মাথায় হাতুড়ির আঘাতের স্পট পাওয়া গেছে, তোমার শরীরেও অনেক স্পট পাওয়া গেছে মারের। এগুলো কিভাবে আসছে? এই প্রশ্নের সম্মুখীন আমাকে যেন কখনোই না হতে হয়, এই জন্য এত বছর তোমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছিলাম। আমি কিছুতেই তোমাকে ওই দিনের ঘটনা বলতে পারবো না জিমিন, তুমি সহ্য করতে পারবে না। আমি তো তাও জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, তুমি ওই দিনের ঘটনা শুনলে বাঁচতে পারবে না। কি হলো, চুপ করে আছো কেন, বলো। আমি জানি না তুমি কিসের আঘাতের কথা বলতেছো। আমার গায়ে ওই দিন কোনো আঘাত লাগেনি। ওই দিন আমরা সবাই ঘুমিয়েছিলাম, আর তখন হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বাড়িতে আগুন ধরে যায়। এর মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? ডক্টরের রিপোর্ট ভুল? রিপোর্ট ভুল আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। ওকে ফাইন, মেনে নিলাম। তাহলে বলো হাসপাতাল থেকে পালিয়েছিলে কেন? যাতে তোমার সাথে আমার আর কখনো দেখা না হয়, এই জন্য। ও আচ্ছা, তো আমার সাথে দেখা না করতে চাওয়ার কারণটা জানতে পারি? কারণ আমি আমার অতীত ভুলে যেতে চাই, আর তোমাকে দেখলে আমার অতীত বারবার আমার দরজায় কড়া নাড়বে। আমি আমার অতীত ভুলতে পারবো না, এই জন্য। কি বললি তুমি? আর একবার বলো, কি বললে? আমি আমার অতীত ভুলে যেতে চাই। কিন্তু কেন? কারণ আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। অতীতকে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। ভি, তুমি বলতেছো এই কথা? হ্যাঁ, আমি বলতেছি। তোমার অতীত কি এতটাই খারাপ যে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে? অনেকটাই খারাপ, নয়তো ভুলতে চাইবো কেন? ভি, তুমি ভুলে যাচ্ছ তোমার অতীতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে জান্নাত ছিল। গুরুত্বপূর্ণ অধ্যায় না, জঘন্যতম অধ্যায়। কি বললি তুই? তোর এত বড় সাহস! মারামারির শব্দ পেয়ে নূর রুম থেকে বের হয়ে আসে। বের হয়ে এসে দেখে জিমিন ভিকে মারতেছে। এটা দেখে নূর ওদের কাছে গিয়ে জিমিনকে ওর ছোট্ট হাত দিয়ে মারতে মারতে বলে, তুমি আমার বাবাকে মারছো কেন? ছাড়ো, আমার বাবাকে ছাড়ো বলতেছি। তুমি কে? ছাড়ো বলতেছি, আমি পুলিশকে ডাক দেব। নূরের কথা শুনে জিমিন ভিকে মারা বন্ধ করে দেয় আর পুরো ফ্রিজ হয়ে যায়। বাবা? বাবা মানে? এই মেয়ে, তুমি কি বললে? কাকে বাবা বললে? আমার বাবাকে আমি বাবা বলছি। এই কথা বলে নূর ভিকে গিয়ে জড়িয়ে ধরে। ভি, ও কি বলছে সব? ও যা বলেছে সব সত্য। এর মানে ও সত্যি সত্যি তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তো তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ। বিয়ে না করলে মেয়ে আসলো কোথা থেকে? না, মিথ্যে বলছো তুমি। তুমি আমার সাথে মজা করতেছো। আমি বিশ্বাস করি না।
তোমার বিশ্বাস অবিশ্বাসে তো আর সত্য মিথ্যে হয়ে যাবে না। ও হ্যাঁ, তাই তো। আমার বিশ্বাসে অবিশ্বাসে কি যায় আসে? এই জন্যই তুমি তোমার অতীত ভুলে যেতে চেয়েছিলে, তাই তো? হ্যাঁ, তাই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। সত্যিই তো, অতীত নিয়ে পড়ে থাকলে কি হয় নাকি? অতীতকে ভেবে তুমি তোমার ভবিষ্যৎ কেন নষ্ট করবে? ঠিক করেছো, যা করেছো ঠিক করেছো। এরপরে জিমি নূরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে নূরের দুই গাল আলতোভাবে ধরে বলে, আই এম সরি মামুনি, তোমার বাবাকে মারার জন্য। আসলে আমি জানতাম না ভি এত কিউট একটা মেয়ের বাবা, তাহলে আমি কখনোই মারতাম না। আই এম সরি। এরপরে জিমি নূরের কপালে একটা কিস করে ওইখান থেকে কান্না করতে করতে চলে যায়। বাবা, লোকটা কে ছিল? প্রথমে খারাপ মনে হলেও পরে মনে হলো যে না, লোকটা ভালো। কে ছিল বাবা এই লোকটা? এই লোকটা তোমার অ্যাঞ্জেল ছিলেন মামুনি। মানে এটাই আমার সেই অ্যাঞ্জেল যার মাধ্যমে আমি তোমার কাছে এসেছি? তুমি আগে কেন বললে না বাবা? আমি আমার অ্যাঞ্জেলকে কত মারলাম, কত ব্যথা পেয়েছে। ব্যথা পেয়েছে মামুনি, তবে তোমার দেওয়া আঘাতে নয়, আমার দেওয়া কথার আঘাতে। রাত প্রায় 3টা বাজে। কাফিয়া ঘুমের রাজ্যে হারিয়ে রয়েছে। হঠাৎ ওর কানে গুনগুন শব্দ ভেসে ওঠে। ও ধীরে ধীরে চোখ মেলে দেখে ওর পাশে জিমিন নেই, আর গুনগুন শব্দটা ড্রয়িং রুম থেকে ভেসে আসছে। ও ধীর পায়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে জিমিন নিজের মাথায় নিজের হাত দিয়ে বারবার বাড়ি দিচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলতেছে। কাফিয়া জিমিনের কাছে গিয়ে জিমিনকে ধরতেই জিমিন এক ঝটকা দিয়ে কাফিয়াকে দূরে ফেলে দেয়। একদম আমার কাছে আসবে না, একদমই না। তোমরা সবাই স্বার্থপর, খুব স্বার্থপর। তোমরা ইচ্ছে করে আমার জীবনে আসো, তারপরে ইচ্ছে করেই আমাকে একা রেখে চলে যাও। তোমরা চলে যাওয়ার সময় একটাবারও কল্পনা করো না আমি কিভাবে একা একা থাকবো। আমি তো একা একা থাকতে পারি না। এটা এটা তোমরা জানো। জানার পরও আমাকে রেখে চলে যাও। কেন? কেন যাও? জিমিন, কি হয়েছে তোমার? একদম আমার কাছে আসবে না বলেছি না, আমার কাছে আসবে না। আচ্ছা ঠিক আছে, আসবো না, কিন্তু তুমি এরকম করতেছো কেন? যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও বলতেছি। আমাকে একা থাকতে দাও। এরপর প্রায় আধা ঘন্টা কেটে যায়। এর মধ্যে কাফিয়া অনেকবার জিমিনের কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কাফিয়া জিমিনের কাছে গেলে জিমিনের পাগলামি যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। তাই কাফিয়া আর জিমিনের কাছে যায় না। জিমিনের এই অবস্থা দেখে কাফিয়া অনেকটা ঘাবড়ে যায়। ও কি করবে, কাকে কল দেবে, ওর মাথায় কোনো কাজ করতেছে না। এর মধ্যে হঠাৎ করে ওর বিয়ের কথা মনে পড়ে, তাই সাথে সাথে ও বিয়ের নাম্বারে কল দেয়। আর কল দিয়ে সবকিছু জানানোর পরে ভি মাত্র 15 মিনিটের মধ্যে ওদের বাড়িতে চলে আসে। কিন্তু ও জিমিনের কাছে যায় না, কারণ জিমিন ওকে দেখলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। ভি কাফিয়ার কাছে কয়েকটা ওষুধ দেয় জিমিনকে খাওয়ানোর জন্য। কাফিয়া ওষুধগুলো জিমিনকে খাওয়ানোর পরে জিমিন আস্তে আস্তে শান্ত হয়ে যায়, আর এরপরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ভি, ওর কি হয়েছিল? ও এরকম কেন করলো? ওর অ্যাংজাইটি ডিসঅর্ডার প্রবলেম রয়েছে। যাই হোক, একটা প্রশ্ন করার ছিল আপনাকে। জি বলুন। আপনি সত্যি সত্যি জিমিনকে ভালোবাসেন? জি, আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। তাহলে আপনি যে পথে আছেন সেই পথ ছেড়ে দেন। আমি জানি আপনি যে পথে আছেন সেই পথ সঠিক, কিন্তু আপনি এই পথে থাকলে আপনি না চাইতেও আপনাকে জিমিনের কাছ থেকে সরে যেতে হবে, কারণ সত্য কখনো গোপন থাকে না। আজ হোক কাল হোক, সত্য প্রকাশ পাবেই। আর তখন আপনার আর জিমিনের একসাথে থাকা হবে না। আর আপনারা দুজন অনেকটা পথ হাঁটার পরে যদি হঠাৎ করে আপনি ওর জীবন থেকে হারিয়ে যান, তাহলে জিমিন হয়তোবা আর বাঁচবে না। কারণ ওর জীবন থেকে একজন প্রিয় মানুষ চলে যাওয়ার কারণে ওর কী অবস্থা হয়েছে সেটা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনি ওর জীবন থেকে হারিয়ে যান, তাহলে হয়তোবা ও আর বাঁচতে পারবে না। তাই আপনার উচিত হয়তোবা জিমিনকে বেছে নেওয়া, নয়তোবা আপনার রিভেঞ্জ। আমার কথা কিছু মনে করবেন না, আসছি। এই কথাগুলো বলে ভি এখান থেকে চলে যায়, আর কাফিয়া পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে। বিয়ের কথাগুলো ওর কানে বারবার বাজতেছে। সকালবেলা জিমিন আর কাফিয়া একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। কাফিয়া ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত একটা কথাও বলে না। কাফিয়াকে এমন চুপচাপ থাকতে দেখে জিমিন ভাবে হয়তোবা গতকালকের ব্যবহারের জন্য কাফিয়া অনেকটা কষ্ট পেয়েছে, এই জন্য কোনো কথা বলছে না। আই এম সরি, গতকালকের ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। না সমস্যা নেই, ঠিক আছে। এরপর জিমিন আর কাফিয়ার সাথে কথা বলে না, ও চুপচাপ খাবার খেতে থাকে। এর মধ্যেই কাফিয়া কিছু একটা ভেবে জিমিনের দিকে তাকিয়ে বলে, গতকাল রাতে আপনি চিৎকার করে বারবার একটা নামই বলতেছিলেন, জান্নাত। এই জান্নাতটাকে? আমার দুনিয়া। ও আচ্ছা, তো আপনার এই জান্নাত আর বিয়ের জান্নাত কি একই নারী? জান্নাত কতটা ভাগ্যবতী নারী দেখেন, দুজন পুরুষেরই প্রিয় মানুষ। জান্নাত ভাগ্যবতী নয়, আমরা ভাগ্যবান যে ওকে আমরা পেয়েছিলাম। ও আচ্ছা, তো আপনাদের দুজনের প্রিয় মানুষ জান্নাত, কিন্তু জান্নাতের প্রিয় মানুষ কি আপনাদের দুজনের মধ্যে? আমরা দুজনেই। আপনারা দুজনে মানে? এটা কিভাবে সম্ভব? একজন নারী দুজন পুরুষকে একসাথে কিভাবে ভালোবাসতে পারে?